শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল বারে। বন্ধুরা, আজকে আমাদের 12তম পর্ব বেসিক ইংলিশ গ্রামারের পার্ট 12। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে টেন্স, যেটা ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সবাই জানেন এর আগে আমি 11টা ক্লাস নিয়েছিলাম এবং সেই 11টা ক্লাস সম্পর্কে আমাদের বক্তব্য ছিল যেই ক্লাসগুলো আপনার ইংরেজি সম্পর্কে ভীতি দূর করবে এবং ইংরেজি সম্পর্কে জানতে গেলে বা ইংরেজি শিখতে গেলে আপনার ইংরেজির বেসিক কিছু আইডিয়া আপনাকে থাকতে হবে, কিছু জিনিস আপনার মুখস্থ থাকতে হবে। সেই 11টা ক্লাসে আমরা সেগুলো দেখিয়েছিলাম। আর আজকে 12তম ক্লাস থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেন্স এবং সেটা শুরু করব। সেই টেন্স শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলতে চাই। জাস্ট 2-3টা কথা বলবো, আপনি একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। আমরা সবাই জানি যে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এবং এর গুরুত্ব কি আমরা যারা প্রফেশনাল লাইফে আছি অথবা আমাদের যারা চারপাশে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি। সেই উদ্দেশ্যেই কিন্তু সবাই ইংরেজিটা শিখে, যে এটা আমাকে আমার প্রফেশনাল লাইফ বলেন বা কমিউনিকেশন, অন্য দেশের সাথে কমিউনিকেশন সবকিছুতে আমাকে হেল্প করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ইংরেজি শেখার যে পদ্ধতি বা যে সিস্টেম, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা হোক অথবা বাইরে হোক, সেটা খুব একটা স্ট্রং না। যার কারণে আমাদের ছাত্রছাত্রী যারা আছে বা যারা ইংরেজি শিখতে হয় বা স্কুল লাইফে যারা আমরা পার করেছি, আমাদের ইংরেজির অবস্থাটা খুব একটা ভালো না। কিন্তু আমরা তো সবাই জানি যে এটা বিদেশি ভাষা, আসলে এটা শেখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আমি বলি, আপনি যদি ইংরেজি ভাষা ভালোভাবে শিখতে চান তাহলে আপনার দুইটা জিনিস প্রথমে খুব দরকার। একটা হচ্ছে আপনার আগ্রহ এবং আরেকটা হচ্ছে ধৈর্য। আপনার অবশ্যই আগ্রহ থাকতে হবে এবং তারপর ধৈর্য থাকতে হবে। আপনি কখনো কোনো শর্টকাট ওয়েতে ইংরেজি শিখতে যাবেন না। আমি একটা এক্সাম্পল দিই, যে আপনি একটা ওয়ালে একটা প্যারাগ্রাফ দেন, দেখবেন প্যারাগ্রাফ যদি দেওয়ার সাথে সাথে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ঢুকে যায়, সেটা কিন্তু বের হয়ে আসে তাড়াতাড়ি। এর মানে হচ্ছে শর্টকাট কোনো জিনিস স্থায়ী হয় না। আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সহজ পদ্ধতি এবং লাগবে আপনার ধৈর্য। এই দুইটা জিনিস মিলে আপনি ইংরেজিটাকে শিখবেন। এই ইংরেজি শিখতে গেলে টেন্সের গুরুত্ব কি আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। মনে করেন আপনি একটা সুন্দর বাড়ি আছে, অনেক সুন্দর, তার একটা সুন্দর গেট আছে, বাড়িতে যাওয়ার একটা সুন্দর রাস্তাও আছে। সেই সুন্দর বাড়িটাকে, বড় সুন্দর বাড়িটাকে যদি আমরা ইংরেজির সাথে তুলনা করি, গেটটা হচ্ছে টেন্স। সেই গেটটা হচ্ছে টেন্স, অর্থাৎ গেট না খুললে কিন্তু আপনি বাড়িতে ঢুকতে পারবেন না। আর সেই গেটের তালা বা চাবি, তালা এবং চাবি, এটা হচ্ছে ভার্ব। এটা ছাড়া তো আপনি গেট খুলতে পারবেন না। সেই বাড়িতে যাওয়ার যে রাস্তাটা, সেই মসৃণ রাস্তাটাই হচ্ছে আমাদের আগের 11তম পর্ব পর্যন্ত যে বেসিক আইডিয়া গুলো দিয়েছি সেগুলো। যেমন আপনি সাবজেক্ট চিনবেন, অবজেক্ট কিভাবে চিনবেন, পারসন কিভাবে চিনবেন, ভার্ব ব্যবহার কিভাবে করতে হবে, নো এবং নট কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, কিছু কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, আনকন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম, এগুলো আমরা সেই পর্বগুলোতে দেখিয়েছি। অর্থাৎ আপনার যদি সেই আইডিয়াটা থাকে তাহলে আপনার ইংরেজি সম্পর্কে যে ভীতি সেটা কেটে যাবে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এবার আপনি সেই টেন্সটা পরিপূর্ণভাবে শিখে সেই ইংরেজির বাড়িতে, রাজ্যে প্রবেশ করবেন। এটা হচ্ছে মূল কাজ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আসলে টেন্সটাকে অত গুরুত্ব দিই না। অনেকে বলি যে আমি যে গ্রামার ছাড়া ইংরেজি শিখবো, এটা কখনোই হয় না। তাহলে এত মোটা মোটা বই লেখা হতো না, অথবা ইংরেজিতে পড়াশোনার এত ব্যবস্থা থাকতো না। এগুলো হচ্ছে জাস্ট আপনার কি বলবো, একটা ভুল ধারণা আমাদের যে এগুলো গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায়, ইংরেজি বলা যায়। কখনোই হয় না। আপনাকে বেসিক স্ট্রং করতে হবে, দেন আপনি শিখতে পারবেন। এটা আপনাকে সহজ করে দেবে ভাষাটা শেখা। কিন্তু আপনি এই পদ্ধতি প্রয়োগ না করে, অর্থাৎ আপনি যদি কোনো বেসিক স্ট্রং না করেন, আপনি যদি প্রপার ওয়েতে ইংরেজি শিখতে না যান, তাহলে আপনাকে এটা কোনোভাবেই সহায়তা করবে না। যাই হোক বন্ধুরা, মূল ক্লাসে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন, আমি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর অনুরোধ করছি আপনার ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিটা কথা খেয়াল করবেন। প্রয়োজন হলে টেন্স শেখার জন্য 1 দিন, 2 দিন, 3 দিন ব্যবহার করবেন, কিন্তু ভালো মতো শিখবেন। এটা যদি ভালো মতো শিখতে পারেন তাহলে আপনার ইংরেজি আপনার জন্য একদম সহজ। আমি বলবো একদম পানির মতো সহজ। কিন্তু এইটার পেছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে এটাকে দেখতে হবে। আপনি অবশ্যই সময় নষ্ট করবেন না। প্রতিদিন আপনি 20 থেকে 25 মিনিট সময় ইংরেজির পিছনে ব্যয় করেন। আপনি 6 মাসের একটা টার্গেট নেন, 6 মাস পরে দেখবেন আপনি একটা ফুল দমে কথা বলতে পারছেন বা লিখতে পারছেন। শুধু কথা বললেই হবে না, আপনাকে ভালো ইংরেজি লিখতেও হবে, স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। এগুলো তো আপনি গ্রামার ছাড়া পারবেন না। যাই বন্ধুরা, আজকে আমরা টেন্সের বিশাল টেন্স নিয়ে আলোচনা করব। তবে আমি বলেছি টেন্সটা আমাদের 3টা পার্টে থাকবে। আমরা আজকে ডিটেইলস আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে, এবং এটা আপনি
প্র্যাকটিস করবেন বাসায়। আমরা অনেকগুলো অনুশীলনীয় দিব, যেগুলো প্র্যাকটিস করবেন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। আপনি ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। চলুন আমরা মূল ক্লাসটা শুরু করি। টেন্স সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু যেহেতু আমি গ্রামারের প্রথম থেকে একদম শেখাচ্ছি বা প্রথম থেকে আমরা ক্লাসগুলো নিচ্ছি, আমি টেন্সের প্রাথমিক আইডিয়াটা সবার সাথে একটু শেয়ার করব। আমরা যে টেন্সটা পড়ি সেটা আসলে আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, যা ল্যাটিন শব্দটা হচ্ছে টেম্পাস, TEMPUS। টেম্পাস মানে হচ্ছে সময়, অর্থাৎ ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজি শব্দ টেন্সের উৎপত্তি। টেম্পাস অর্থ সময়, অতএব টেন্স অর্থ সময় বা কাল। মূলত আমরা যে ডেফিনেশনটা পড়ি সেটা হচ্ছে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলে। ক্রিয়া বা কাজ, আমরা জানি যে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া এবং ক্রিয়া মানে হচ্ছে কাজ। যে কাজটার সময় মানে কাজটা সম্পন্ন হওয়ার যে সময় কখন হয়েছে এটাই হচ্ছে টেন্স বা কাল। আমরা যদি অন্যভাবে আরেকটি ব্যাখ্যা দিই, এখানে লেখা আছে কাল বা সময় ভেদে ক্রিয়ার ভার্ব এর আকারের বিভিন্ন পরিবর্তনকে টেন্স বলে। কথাটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ভার্বের বিভিন্ন আকারের পরিবর্তন, এটা একটু খেয়াল করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা যখন উদাহরণ দিব তখন এটা ক্লিয়ার হয়ে যায়। যেমন লেখা বা রাইট একটি ভার্ব বা ক্রিয়া, এর বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা এর বিভিন্ন পরিবর্তনটাকে লক্ষ্য করি। নিচে আমরা কিছু বাংলা উদাহরণ দিয়েছি এবং কিছু ইংরেজি উদাহরণ দেওয়া আছে। আমরা খেয়াল করি যে আমি একটি চিঠি লিখি, লেখা যে ক্রিয়া, এইভাবে কতগুলো বাক্য দেওয়া আছে এবং সেই সবগুলো হচ্ছে লাল মার্ক করে দেওয়া আছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখছি, আমি একটি চিঠি লিখেছি, আমি একটি চিঠি লিখেছিলাম, আমি একটি চিঠি লিখব। এই যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আমি একটি চিঠি, একটু পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র কি লিখি, লিখছি, লিখেছি, লিখেছিলাম, লিখবো। অর্থাৎ লেখার যে পরিবর্তন এটা বারবারই, মানে এই ভার্বটাই পরিবর্তন হচ্ছে বিভিন্ন রূপে। যদি আমরা ইংরেজিতে যাই তাহলে আমি একটা চিঠি লিখি, ইংরেজি হচ্ছে আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার। আমি এখানে রাইট এবং এম রাইটিং এটা লাল মার্ক করা আছে, মানে এই পরিবর্তনটা। আবার আমি একটি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার। এখানে আই এবং এ লেটারে কিন্তু কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র কারণ আই হচ্ছে সাবজেক্ট আর এ লেটার হচ্ছে অবজেক্ট, শুধুমাত্র ভার্বের পরিবর্তনটা। অতএব ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স বা কাল। আপনি যদি ভার্বের পরিবর্তনটা ধরতে পারেন এবং কখন কোথায় কিভাবে হবে, তাহলে তো আপনার টেন্স শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা একটা ছড়ার মাধ্যমে টেন্সের এবার একটা শ্রেণী বিভাগ দেখব। সেটা হচ্ছে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, তিনটি মেয়ে ছিল যে তার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তাদের ঘরে চার চার মেয়ে, এক এক করে দেখছে। তাহলে টেন্স কয় প্রকার? তিন প্রকার। কি কি সেটা? টেন্স মূলত তিন ভাগে বিভক্ত, যথা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আমরা এগুলোর সংজ্ঞাগুলো আগে একটা আইডিয়া নেই, তারপর আমরা যেহেতু আজকে বলেছি যে আমরা প্রেজেন্ট টেন্স ইন ডিটেলস আলোচনা করব, তাহলে আমরা আগে সংজ্ঞাগুলো দেখি। প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রত্যেকটা সংজ্ঞা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখানে কিছু আছে যে সংজ্ঞা, তারপর হচ্ছে আপনার চিনিবার উপায় এবং গঠন প্রণালী, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট টেন্স বর্তমান কালে কোনো কাজ সচরাচর হওয়ায় চিরন্তন সত্য, কোনো কাজ চলছে বা কোনো কাজ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান, এরূপ বুঝালে প্রেজেন্ট টেন্স। কতগুলো পয়েন্ট? সচরাচর হয়, চিরন্তন সত্য, কোনো কাজ চলছে বা কোনো কাজ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান, এরূপ বুঝালে। যেমন আমরা কতগুলো উদাহরণ যদি দিই সেটা আমাদের ক্লিয়ার হবে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, এটা আমি ভাত খাই সচরাচর, হয়তো প্রতিদিনই খাই বা সচরাচর। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা হচ্ছে চিরন্তন সত্য, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল, মানে যাচ্ছে, কাজটা এখনো চলছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাইয়াছি বা খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, কাজটি শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান। এখানে একটা মজার ব্যাপার, আমি ভাত খেয়েছি, কেউ যদি আমাকে বলে হ্যাঁ আপনি ভাত খেয়েছেন, আমি যদি বলি হ্যাঁ আমি ভাত খেয়েছি, এর মানে হচ্ছে যে আমার এখনো ক্ষুধা লাগে নাই, মানে ফলাফলটা বিদ্যমান, আমার পেটে এখন পাত্রা আছে। বা আরেকটা উদাহরণ যদি আমরা দিই যে সে বাজারে গিয়েছে, এর মানে কি সে এখনো আসে নাই, যদি সে চলে আসতো তাহলে ফলাফল শেষ, তখন হয়ে যেত সে বাজারে গিয়েছিল। তাহলে সে বাজারে গিয়েছে এটা
প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কোন টেন্স সেটা আমরা পরে দেখব। 3 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, কিছুক্ষণ ধরে চলছে, এটাও প্রেজেন্ট টেন্স। এবং আমরা এই উদাহরণ থেকে যদি ক্লিয়ার করি তাহলে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হচ্ছে কয় প্রকার, সেটা হচ্ছে 4 প্রকার। ওই যে বলেছিলাম প্রত্যেকের ঘরে 4টা করে মেয়ে। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরো ঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান অনুকাল। এগুলো কিন্তু আপনারা মুখস্থ করবেন, হ্যাঁ, একদম মানে সংজ্ঞা এবং এগুলো মুখস্থ করতেই হবে। আমি একটু বারবার বলছি কথাটা এরকম যে অনেকে বলে থাকে যে গ্রামার শেখার যে দরকার নাই, ইংরেজি শিখতে হলে গ্রামার লাগে না, মুখস্থ করার কি দরকার আছে, সেইগুলো যাতে আসলে কাজের কথা না সেটা বলার জন্য আমি এটা বারবার বলছি। তারপর হচ্ছে পাস্ট টেন্স, বাক্য দ্বারা অতীতকালে কোনো কাজ হয়েছিল, এটা তো আমরা সবাই বুঝি। পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীতে কোনো কাজ হয়েছিল, অতীতকালে নিয়মিত বা অনিয়মিত অভ্যাস, অতীতকালে দুটি কাজ সংঘটিত ছিল এবং একটির পূর্বে আরেকটি সংঘটিত হয়েছিল, এর বুঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। আমরা উদাহরণ দিই, আমি ভাত খেয়েছিলাম, এমন এটা আমার অতীতকালে খাওয়ার কাজ শেষ হয়ে গিয়েছিল। আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দিতে গিয়ে। তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, অতীতকালের নিয়মিত অভ্যাস। হি ইউজ টু ওয়ার্ক ইন এভরি মর্নিং, তিনি কাজটি করেছিলেন, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দুইটা, একটা হচ্ছে রোগী মারা যাওয়া, একটা হচ্ছে ডাক্তার আসা, এবং রোগী মারা যাওয়ার কাজটা আগে সংঘটিত হয়েছে। তাহলে এই ঘটনাটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক একইভাবে পাস্ট টেন্সেরও 4 প্রকার। পাস্ট টেন্স, এটা আমরা যখন পাস্ট টেন্স আলোচনা করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, নিত্য বা সাধারণ অতীত। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীত। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পুরো ঘটিত অতীত। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীত অনুকাল। এরপর আসি ফিউচার টেন্স, যেটা ভবিষ্যৎকাল। অর্থাৎ আমরা যদি ভবিষ্যৎ বলি তাহলে বোঝা যায় যে সামনে কিছু একটা হবে, অর্থাৎ সামনে ভবিষ্যৎ নিয়ে কথা। যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বা ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়, তাকে ফিউচার টেন্স বলে। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, এরা আমার ভবিষ্যতের কাজ। সে একটি চিঠি লিখতে থাকবে, মানে ভবিষ্যতে চলতে থাকবে, হি উইল বি রাইটিং এ লেটার। তুমি আসার পূর্বে সে কাজটি শেষ করবে, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম। এখানে কিভাবে এগুলো বাক্য গঠন করা হয়েছে সেগুলি আমরা মূলত শিখব। একইভাবে ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার, যেটা আমরা আগেই বলেছি। ফিউচার টেন্স 4 প্রকার। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে নিত্য বা সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎ। ফিউচার পারফেক্ট টেন্স, পুরো ঘটিত ভবিষ্যৎ। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎ অনুজ্ঞা। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আবারও বলি ক্লাসটা শুরু করার আগে, প্লিজ কিছু জিনিস মুখস্থ করতে হবে। আপনি খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি প্রেজেন্ট টেন্সটাকে খুব ভালোভাবে শেখেন। যদি আপনি প্রেজেন্ট টেন্সটাকে খুব ভালোভাবে শিখেন তাহলে বাকি টেন্সগুলো আপনার কাছে একদম সহজ। আর আমার প্রথম যে পর্বগুলো ছিল 1 থেকে 11 পর্যন্ত আপনি পর্যায়ক্রমে দেখে আসবেন, কারণ সেখানে অনেকগুলো মেসেজ দেওয়া আছে, অনেকগুলো পর্ব দেওয়া আছে যেগুলো এখানে আপনাকে হেল্প করবে। যেমন এটাকে কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, ওইখান থেকে যদি আপনি স্ট্রাকচার 1, 2, 3, 4, 5 এরকম কিছু পর্ব দেওয়া আছে, আপনি এগুলো একটু দেখবেন মনোযোগ দিয়ে। প্রতিদিন 15-20 মিনিট করে দেখবেন আপনি নিজে থেকেই বলতে পারবেন যে হ্যাঁ আমি এখন ইংরেজি ভালো লিখতেও পারি, বলতেও পারি। ঠিক আছে, আমরা শুরু করি। ইংরেজি যত প্রকার ইংরেজি আছে তার মূল স্ট্রাকচার কিন্তু একটা, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আপনি একদম ছোটস্থ করে ফেলবেন। ইংরেজির এটাই মূল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা আগেই বলেছি ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। আপনি ভার্ব ছাড়া সিঙ্গেল একটা বাক্য ইংরেজিতে গঠন করতে পারবেন না। তাহলে স্ট্রাকচারটা কি আমি আরো বারবার বলি, কেন, যাতে আপনার ব্রেনে গেঁথে যায়। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আপনারা আমার সাথে বলতে পারেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরকম আপনি 2-3 বার বলে একদম মুখস্থ করে ফেলেন। বন্ধুরা, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি একদম মুখস্থ করে ফেলবেন। কি মুখস্থ করে ফেলবেন? যে এই যে ছকটা দেওয়া আছে, যে ফরম্যাটটা দেওয়া আছে, আপনি মুখস্থ করে ফেলবেন। কিছু বোঝার দরকার নেই, বুঝাবো পরে। আপনি মুখস্থ করেন, দেখবেন আপনার যখন বোঝানো শুরু করবো তখন দেখবেন আপনার মানে সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু মুখস্থ করতে যদি 10 মিনিট লাগে, আপনি 10 মিনিট সময় ব্যয় করেন, কিন্তু তাও মুখস্থ করেন একদম ছোটস্থ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রয়োজনে এস বাই এস, এবং নেগেটিভ বেলায় ডু নট অথবা ডাজ নট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি। ভি1 মানে আমরা আগেই বলেছিলাম ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম, সেটাকে আমরা ভি1 বলি। আর ভি2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাগবে আপনার হ্যাজ হ্যাভ এবং তারপর ভি3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাগবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি। এই অংশটা আপনি একদম মুখস্থ করে ফেলবেন। আমি আপনাকে আবারও বলি, একদম মুখস্থ করে ফেলবেন। এবং আমি ক্লাসটা যে নিচ্ছি এটা কিন্তু একেবারে র ক্লাস, একদম র, একদম স্কুলের বাচ্চাদের যেভাবে বুঝিয়ে বুঝিয়ে করানো উচিত আমি সেভাবে বোঝাবো। নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। তাহলে এটা আপনি একদম মুখস্থ করে ফেলবেন। মানে আমি যেমন বলি, আমার সাথে বলতে পারেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রয়োজনে মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস, নেগেটিভ করার সময় ডু নট অথবা ডাজ নট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অ্যামিজার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। মজার ব্যাপার হচ্ছে আমরা যদি স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্ট টেন্স দেখি, তাহলে পুরো স্ট্রাকচারের মধ্যে আপনি দেখেন যে একটু তাকান, এখানে দেখবেন যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইখানে সাবজেক্টের কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা, এবং অবজেক্টের কোনো পরিবর্তন নাই। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট বাক্যের প্রথমে এবং ভার্বের শেষে বসবেই। তাহলে শুধুমাত্র মাঝখানে ভার্বটাকে আপনি কি করবেন? বসাবেন, শুধু ভার্বটাকে বসাবেন, তাহলে তো হয়ে যায়। তাহলে ভার্বটা তো আমরা কি করব? সেটা আমরা বসিয়ে দিব। কোন ভার্বটা? এই যে একটু আগে আমরা মুখস্থ করলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে হ্যাজ হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন এবং হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। এই যে অংশটা আপনি দেখেন, এগুলো মুখস্থ। তাহলে কি হলো? এই অংশটা কিন্তু আপনি যে 12টা টেন্স শিখবেন, প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের 4টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা, প্রত্যেকটার কিন্তু একই ঘটনা, সাবজেক্ট এবং অবজেক্ট, শুধু মাঝখানে ভার্বটাকে বসাইতে হবে। আজকের ক্লাসটা করার পর আপনি দেখবেন একটা বাক্য দিয়ে আপনি 16টা বাক্য তৈরি করতে পারবেন, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কেন? আমরা প্রত্যেকটা 4টা করে ফর্ম শিখবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, অর্থাৎ হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক এবং না প্রশ্নবোধক। তাহলে আমরা যাই মূল ক্লাসে। তাহলে আমরা নিচের দিকে যাই, দেখি যে আমাদের প্রেজেন্ট টেন্স অ্যাট এ গ্লান্স। এখানে আমরা ডেফিনিশন গুলো দিয়েছি, চেনার উপায়গুলো দিয়েছি এবং মেইন স্ট্রাকচারটা দিয়েছি। অলরেডি মেইন স্ট্রাকচার কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমরা এখানে দেখাবো যে এটা স্ট্রাকচারে কিভাবে বাক্যগুলোতে বসাতে হয়। আমরা কিভাবে বসাবো আমরা শুধু এটা এখানে শিখবো। দেখবেন আপনার কাছে অনেক ইজি লাগবে ক্লাসটা করার পর। আপনি ধৈর্য ধরে বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ভালো লাগবে। বাট মুখস্থ করতে হবে ডেফিনেশন, না হলে আপনি জানবেন কিভাবে? আর আপনি যদি চেনার উপায় না জানেন, তাহলে তো আপনি অবশ্যই একটা বাক্য যখন গঠন করবেন, অথবা আপনি কোথাও থেকে বাংলা থেকে ইংরেজি করবেন বা ইংরেজি থেকে বাংলা করবেন, আপনি যদি চেনার উপায়টা জানা না থাকে, তাহলে আপনি অবশ্যই করতে পারবেন না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে নিত্য বা সাধারণ বর্তমান। ডেফিনেশন: কোনো কাজ বর্তমানে বা সচরাচর হয় বা চলে, নিত্য ঘটে মানে প্রতিদিন ঘটে, অভ্যাসগত বা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বুঝালে, অভ্যাসগত বা সত্য বা চিরন্তন সত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কারো বাণী বা ঐতিহাসিক ঘটনাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ক্রিয়াপদহীন বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এগুলো কিন্তু মুখস্থ করবেন, আমি উদাহরণ দিলে এই বাক্যগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট তার আগে আমরা চেনার উপায়টা দেখে নিই। বাংলা বাক্যে ক্রিয়া শেষে স্বরেয়, স্বরেয়া, রস্বই, এ, ও, অন্তস্থ অ, দন্তান্ন, রস ইত্যাদি যুক্ত থাকে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন একটা উদাহরণ হচ্ছে আমি ভাত খাই, আমি ভাত খাই। এখানে দেখেন খাই হচ্ছে ক্রিয়া, তার সাথে রস্বই আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায়, আমরা এটা দেখে চিনতে পারছি। তারপর তুমি এখন বাড়ি যাও, যাও, যাও হচ্ছে ক্রিয়া, তার সাথে ও আছে। সে স্কুলে যায়, যাওয়ার অন্তস্থ আছে। তুমি পড়ো, তাহলে স্বরেও আছে। তারা প্রতিদিন বল খেলে, খেলা যোগ এ, খেলে, খেল যোগ এ, খেলে, এখানে এ আছে। আকবর হিমুকে পরাজিত করেন, এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, এবং এটা যদিও অতীতকালের ঘটনা কিন্তু ঐতিহাসিক ঘটনা বলে এটা প্রেজেন্ট টেন্স। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, ঘোরে, তাহলে এ আছে এবং এটা চিরন্তন সত্য বাক্য। তুই কুকুরটিকে খাওয়া, এটা আমি জাস্ট একটু অন্যরকম একটা উদাহরণ দিচ্ছি। আ, সরেয়া। আমি একজন ব্যবসায়ী,
দেখেন এখানে কোনো ক্রিয়াপদ নাই। তাহলে এই উদাহরণগুলো দেখে আমরা বুঝতে পারছি কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম বাক্য অসংখ্য বাক্য থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য থাকবে, যার শেষে এই চিহ্নগুলো যদি থাকে তাহলে আপনি চিনে নেবেন এটাকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। তাহলে আমরা এখন দেখি যে সাবজেক্ট বা স্ট্রাকচারটা আমরা আগেই দেখেছি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বা V1 বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়। সাবজেক্ট কিভাবে চিনবেন, আমার থার্ড পারসন কিভাবে চিনবেন, প্লিজ আপনি আমার দুটো পর্ব আছে, প্রথম পর্বটা এবং সাবজেক্ট অবজেক্ট চেনার এবং পারসন চেনার জন্য মানে দ্বিতীয় পর্বটা আমি করেছিলাম, সেই পর্বটা আপনারা ভালো মতো দেখে নেবেন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস। আমরা এখন উদাহরণগুলো বসাই, তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হবে। যেমন আমি ভাত খাই, একদম সহজ উদাহরণ। আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আমরা স্ট্রাকচারে দেখেছি এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বটা বসবে। তাহলে মেইন ভার্ব হচ্ছে কি, মেইন ভার্ব হচ্ছে ইট, খাওয়া ইংরেজি হচ্ছে ইট। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর ইট এবং তারপর অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আই ইট রাইস, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কোনো এস বা ইয়েস কিছু হবে না। বন্ধুরা আমরা যদি দ্বিতীয় উদাহরণটা দেখি, তুমি এখন বাড়ি যাও, তাহলে সাবজেক্ট কে, তুমি, যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে ইউ গো, সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হোম মানে বাড়িতে, এটা আমার এক্সটেনশন বা বাড়তি অংশ, এবং নাও, তাহলে ইউ গো হোম নাও, তুমি এখন বাড়ি যাও। তাহলে আমরা এটাও দেখলাম সুন্দর করে যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন মানে বাড়তি অংশ। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাই এখানে কোনো এস বা ইয়েস হয়নি। তারপর সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা তো থার্ড পারসন আমরা জানি যে আমি এবং আমরা, আমরা এবং আপনি এর বাইরে, এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সে একজন, তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে এটা আমরা দেখলাম। এরপর আছে তারা বল খেলে, তারা বল খেলে, তাহলে সাবজেক্টকে দে, খেলা ইংরেজি হচ্ছে প্লে, দে প্লে, তারপর অবজেক্ট হচ্ছে বল, তারা কি খেলে, বল। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস হয়নি। তারপর আমি একজন ব্যবসায়ী, আপনি স্ট্রাকচারের সাথে মিলান, আই, তারপর ভার্ব হচ্ছে এম, এ বিজনেসম্যান। এখানে এটা ক্রিয়াপদহীন বাক্য, আমি একজন ব্যবসায়ী, কিন্তু এখানে যে এম ব্যবহৃত হয়েছে আয়ের পর, এটা মূলত মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এটা আমি একটা পর্ব দেখিয়েছিলাম যে ক্রিয়াপদহীন বাক্যগুলোকে কিভাবে করতে হয়, সেখান থেকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে, সেই পর্বটা আপনি দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা কিন্তু পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমানকাল, কোনো কাজ বর্তমানে চলছে বা হচ্ছে বা নিকট ভবিষ্যতে হতে যাচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। এক্ষেত্রে কোন কাজটি কখন শুরু হয়েছে বা কতক্ষণ ধরে চলছে তার উল্লেখ থাকে না। তাহলে বাংলা বাক্যে ক্রিয়া শেষে চিনিবার উপায়, বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, আপনি মুখস্থ করে ফেলবেন। বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন। যেমন আমি ভাত খাইতেছি, এর মানে আমার বর্তমানে চলছে, আমরা সংখ্যার সাথে মিলাই, বর্তমানে কোনো কাজ চলছে, তাহলে আমি ভাত খাইতেছি বা খাচ্ছি, তাহলে এটা বর্তমানে চলছে, তাহলে ক্রিয়ার সাথে তেসি। সেই স্কুলে যাইতেছে মানে বর্তমানে চলছে, যাচ্ছে, তাহলে যাওয়ার সাথে তেসে, যাইতেছে। তুমি অঙ্কটি করিতেছো, তাহলে তেসি, তেসো, তেসেন, তেসো। হ্যাঁ, যে করির সাথে মানে করার সাথে তেসো। আপনি কঠোর পরিশ্রম করিতেছেন, তাহলে এখানে করার সাথে তেসেন বা করছেন। বিমানটি অবতরণ করতে যাচ্ছে, এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, অর্থাৎ সামনেই একটা ঘটনাটা ঘটতে যাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উদাহরণগুলোর সাথে যদি আমরা মিলাই যে বর্তমানে কোনো কাজ চলছে, যদি এরূপ বুঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানে উল্লেখ করা থাকে না যে কাজটা কতক্ষণ আগে শুরু হয়েছে বা কতক্ষণ ধরে চলছে, এটা কিন্তু বলা থাকে না, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। আমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবো। তাহলে আমাদের মিলে গেল যে কতক্ষণ ধরে চলছে সেটা উল্লেখ থাকবে না। মূল গঠন প্রণালীটা যদি আমরা দেখি, ঠিক আমরা আগেই মুখস্থ করেছি, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে সহজ, অর্থাৎ সাবজেক্টের পর আপনি এমিজার বসাবেন। যেমন আমরা আগে একটা উদাহরণ করেছিলাম যে আমি ভাত খাইতেছি। আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে হবে আর।
তাহলে আমরা বিষয়টা খেয়াল করি যে সাবজেক্ট কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর বাকি সকল ক্ষেত্রে আর। এটা কিন্তু আপনি অবশ্যই মুখস্থ করবেন। তাহলে আমরা উদাহরণ দিই, আমি ভাত খাইতেছি। আমরা উদাহরণটা খেয়াল করি, আমি ভাত খাইতেছি, তাহলে সাবজেক্টকে আই, তারপর সূত্রের এম, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তার সাথে আইএনজি, তাহলে আই এম ইটিং, অবজেক্ট হচ্ছে রাইস। সহজ। আপনি এবার অন্যভাবে বলেন, সে স্কুলে যাইতেছে, সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ, সূত্রের ইজ, তারপর হচ্ছে যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে হি ইজ গো হয়ে যাবে গোয়িং, তাহলে হচ্ছে হি ইজ গোয়িং, তারপর টু স্কুল। তুমি অঙ্কটি করিতেছো বা করছো, তাহলে হবে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে বসবে কি আর, ইউ আর, তারপর হচ্ছে ডু মানে করা, তাহলে ডুইং, ইউ আর ডুইং দি সাম, ইউ আর ডুইং দ্য সাম অর ইউ আর ডুইং দি সাম, যেভাবে বলো। এখানে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারা বল খেলিতেছে, তাহলে আমরা সাবজেক্টকে তারা, দে, তারপর হবে এমিজারের আর, ভার্ব হচ্ছে খেলা, প্লে, তার সাথে আইএনজি, তাহলে দে আর প্লেইং, এবার অবজেক্ট বল, দে আর প্লেইং বল। বন্ধুরা আপনি শুধু খাতা কলম নিয়ে বসান, একটা একটা করে বসান, দেখবেন যে সুন্দর হয়ে গেছে, আপনি লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবেন। তবে অবশ্যই আপনি প্রচুর ভার্বের ফর্ম শিখবেন এবং ভোকাবুলারির জ্ঞান তো অবশ্যই আপনাকে বাড়াতে হবে। এরপর আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, যে পুরা ঘটিত বর্তমান কাল। কোনো কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা আগেই বলেছিলাম, কাজটা শেষ হয়েছে কিন্তু ফলাফল বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি, এর মানে কি আমার এখনো ক্ষুধা লাগেনি, আমার পেটে এখনো ভাত আছে। অথবা আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে সে বাজারে গিয়েছে, এর মানে হচ্ছে সে এখনো আসে নাই, যদি সে চলে আসতো তাহলে আমি বলতাম সে বাজারে গিয়েছিল। ঠিক একইভাবে আমার যদি ক্ষুধা লাগতো তাহলে আমি বলতাম আমি ভাত খেয়েছিলাম, এর মানে তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এবার দেখি যে চিনিবার উপায়। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন। আপনারা আমার সাথে বলেন, বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি যুক্ত থাকে। আচ্ছা, তাহলে উদাহরণ দেখে, আমি ভাত খাইয়াছি বা খেয়েছি। দেখেন, খাইয়াছি, সে স্কুলে গিয়াছে বা গিয়েছে। তুমি ভাত খাইয়াছো বা খেয়েছো। আপনি কাজে শেষ করিয়াছেন, তারা অফিসে গিয়েছে বা গিয়েছে। তাহলে এখানে লাল চিহ্ন করা আছে, আপনি একটু দেখবেন। মূল গঠন প্রণালীতে আমরা জানি সাবজেক্টের পর হ্যাজ, হ্যাভ এবং V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, হ্যাজ, আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ। ওকে, এবার আমরা উদাহরণটা দেখি। ঠিক একই উদাহরণ, আমি ভাত খাইয়াছি। খেয়াল করেন, আমরা যখন প্রেজেন্ট টেন্সে একটা উদাহরণ দিয়েছিলাম, আমি ভাত খাই, আই ইট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আমি ভাত খাইতেছি। বাংলাটাও ভালো মতো জানতে হবে, আই এম ইটিং রাইস। ওখানে ইট, এখানে এম ইটিং। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন হবে আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আই আর রাইস তো ঠিকই আছে, মাঝখানে হ্যাভ ইটেন, সূত্রের হ্যাভ এবং ইট হয়ে গিয়েছে ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন রাইস। আবার বলি, আই হ্যাভ ইটেন রাইস। খেয়াল করতে হবে সূত্র। তাহলে এবার সে স্কুলে গিয়েছে, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বসবে হ্যাজ। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, সূত্রের হ্যাজ, যা ইংরেজি হচ্ছে গো, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। হি হ্যাজ গান, কেউ বলে গন, আসলে হি হ্যাজ গান টু স্কুল। তুমি ভাত খাইয়াছো, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট ইউ, তারপর সূত্রের হ্যাভ, ইউ হ্যাভ, ইট হয়ে যাবে ইটেন, ইউ হ্যাভ ইটেন রাইস। যেমন আপনি কাজটি শেষ করিয়াছেন, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, সাবজেক্ট ইউ, হ্যাভ হচ্ছে সূত্রের ফিনিশড দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারা অফিসে গিয়েছে, দে হ্যাভ গান টু অফিস। ঠিক একইভাবে আপনি সূত্রগুলো মেলাবেন। আমি আশা করি এটা বোঝা গিয়েছে। আমরা এখন যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যে আইডিয়াগুলো দিচ্ছি সেই আইডিয়াগুলো দেওয়ার পর আমরা কিন্তু মূল বাক্যে যাব, যে একটা বাক্য থেকে কিভাবে 16টা বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টিগ্রেটিভ করা যায়। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান অনুজ্ঞা, কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলছে, এটা বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মূলত এখানে একটা পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সাথে, যে এখানে সময়টা উল্লেখ থাকে, কাজটা কখন শুরু হয়েছে বা কতক্ষণ ধরে চলছে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে থাকে না। তাহলে
এখানে বাংলা বাক্যে ক্রিয়া শেষে যখন আমরা চিনবো তখন তেসি তেসো তেসে তেসেন তো থাকবে, উপরন্ত মানে বাড়তি হিসেবে থাকবে কি সময়, এবং সময়ের মানে ইয়েতে কি বলে বাংলা বাক্যে তার সাথে থাকবে ধরে, থেকে, যে, যাবত, অবধি, এই কথাগুলো থাকবে। আমরা উদাহরণ দিই, যেমন আমি 2 বছর যাবত এই স্কুলে পড়িতেছি, তাহলে 2 বছর ধরে আমার মানে যাবত যে স্কুলে পড়তেছি সময় উল্লেখ করা আছে 2 বছর যাবত, আমার পড়ার কাজটা চলছে, আর যাবত আছে বাক্যে। ঠিক আছে, সে 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছে, আপনি দেখেন লেখার কাজটা চলছে, লিখিতেছে, এবং কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে সময়টা উল্লেখ করা আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তিনি 3 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হইতেছে, সে গত সোমবার থেকে জ্বরে ভুগিতেছে। দেখেন সোমবার থেকে 3 ঘন্টা ধরে, এই যে কথাগুলো আছে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এবার স্ট্রাকচারে যাই, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আচ্ছা, তারপর অবজেক্ট, এবং এখানে একটা ব্যাপার আছে, যেহেতু সময়ের ব্যাপার থাকে এখানে ফর এবং সিন্সের একটা ব্যবহার আছে। কিসের? আমি আবারও বলি, ফর এবং সিন্স। আপনি একটু খেয়াল করে দেখেন, ফর এবং সিন্স। এই যে ফর, কখন ফরকে বলা হচ্ছে যে ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম হলে ফর, আর নির্দিষ্ট সময় হলে সিন্স। তবে আমরা একটু সহজ করে চিনতে পারি, যদি বাংলা বাক্যে যাবত, অবধি বা ধরে উল্লেখ থাকে তাহলে ফর, আর যদি থেকে বা হতে উল্লেখ থাকে তাহলে সিন্স। আমরা উদাহরণ দিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি 2 বছর যাবত এই স্কুলে পড়িতেছি বা পড়ছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, অবশ্যই সূত্রের হ্যাভ বিন, তাহলে আই হ্যাভ বিন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল। এবার হচ্ছে যেহেতু বাক্যে বলা আছে যাবত, তাহলে ফর, আর সময় 2 আওয়ার্স। ঠিক একইভাবে সে 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছে বা লিখছে, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, সূত্রের হ্যাজ বিন, রাইটের সাথে আইএনজি রাইটিং, তাহলে হি হ্যাজ বিন রাইটিং, এই লেটার হচ্ছে অবজেক্ট ফর 1 আওয়ার। ঠিক 3 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হইতেছে, তাহলে বৃষ্টির সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। মুষলধারে ইংরেজি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস ফর 3 আওয়ার্স। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, সূত্রের ইট, তারপর সূত্রের সাবজেক্ট হচ্ছে ইট, সূত্রের হ্যাজ বিন, এবং রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 3 আওয়ার্স। তাহলে আমরা এই উদাহরণটা দেখলাম। ঠিক আছে, সে গত সোমবার থেকে জ্বরে ভুগিতেছে বা ভুগছে, তাহলে হি হ্যাজ বিন, হি হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে সূত্রের হ্যাজ বিন, সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট, অথবা লাস্ট মানডে অনেকে বলে যে এটা, হ্যাঁ, বা সোমবার থেকে যদি আমরা বলি যে সোমবার থেকে জ্বরে ভুগিতেছে সিন্স মানডে, সেটাই হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম, এটা হচ্ছে সবই অ্যাফার্মেটিভ ফর্ম। এখন হচ্ছে আমরা এই একটা বাক্য থেকে কিভাবে 4-4টা বাক্য তৈরি করা যায় সেটা আমরা দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা তো স্ট্রাকচার দেখেছি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং আমি বলেছিলাম আপনারা তখন মুখস্থ করবেন। কি মুখস্থ করবেন? যে নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট। তাহলে এখানে আমরা ডু নট অথবা ডাজ নট দেখতে পাচ্ছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, একটা বাক্য থেকে শুধু ইনডিফিনিট টেন্সে আমরা 4টা বাক্য গঠন করব। তাহলে আমরা মূল স্ট্রাকচারটা জানি, মূল স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্ট প্লাস V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। নেগেটিভ করার সময় আমরা বলেছিলাম যে আপনি মুখস্থ করে ফেলেন, কিচ্ছু বোঝার দরকার নেই, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, ডু নট হবে আর ডাজ নট কোথায় হবে? ডু নট কোথায় হবে, ডাজ নট কোথায় হবে? ডাজ নট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাকি সবার ক্ষেত্রে ডু নট। এখানে আর মূল ভার্বের সাথে কখনো এস বা ইয়েস কিছু হবে না, যেহেতু আমরা ডাজ বসিয়ে দিচ্ছি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আবারও আমি যে 11টা পর্ব করেছিলাম তার মাঝখানে স্ট্রাকচারের যে পর্বগুলো আছে সেখানে আমরা দেখেছিলাম যে ইংরেজি বাক্যের যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়, সেই অক্সিলারি ভার্বের পর একটা নট দিলে নেগেটিভ হয়ে যায়। যেমন এখানে আমরা ডু নট, ডু এর পর নট, এবং সেই অক্সিলারি ভার্বকে যদি আমরা আগে নিয়ে আসি সাবজেক্টের আগে, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। হ্যাঁ, আমরা উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই যে অক্সিলারি ভার্ব আমরা আগে নিয়ে এসে তাকে কোশ্চেন করলাম, তার সাথে যদি আমরা আরেকটা নট দিয়ে দেই, নেগেটিভ হয়ে যায়। আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হবে, প্লিজ আপনি এটা মনে রাখেন। কি হয়? অক্সিলারি ভার্বের সাথে নট দিলেই নেগেটিভ, এবং সেই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনলেই ইন্টারোগেটিভ। আগে আনা অবস্থায় সেই জায়গায় যদি আমরা একটা নট দেই, তাহলে সেটা হয়ে যায় নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা উদাহরণ দিলেই এটা আমাদের কাছে ক্লিয়ার হবে।
যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিত্য বর্তমান, এটা তো আমরা আগেই পড়েছি যে নিত্য বা সাধারণ বর্তমান। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, আমি ভাত খাই, এটা আমরা আগেও পড়েছি, আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। এখন এটাকে নেগেটিভ করার জন্য আমরা বলেছি কি লাগবে, ডু নট। তাহলে হচ্ছে আই ডু নট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট রাইস। খেয়াল করেন, আই ডু নট ইট রাইস, এটা হচ্ছে আনকন্ট্রাক্টেড নেগেটিভ, এবং কন্ট্রাক্টেড নেগেটিভ দিয়েও করা যায়, আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। এখন ইন্ট্রোগেটিভ, আমি কি ভাত খাই, খেয়াল করেন, আমি কি ভাত খাই, তাহলে কি হবে, ওই যে এখানে আপনি অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করেছেন, ডুটাকে শুধু আগে নিয়ে আসবেন, ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, স্ট্রাকচারের সাথে মিলান, ডু বা ডাজ, সাবজেক্ট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আপনি শুধু স্ট্রাকচারের সাথে মিলিয়ে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আমি কি ভাত খাই না, তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যদি সাবজেক্টটা প্রোনাউন হয়, যেমন আই একটা প্রোনাউন, আমার নামের পরিবর্তে বসেছে, তাহলে হবে নট পরে। আর যদি নাউন হয়, নট আগে। প্রোনাউন হলে নট পরে, নাউন হলে নট আগে। তবে যদি আপনি কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্ম ইউজ করেন, যেমন ডন্ট, ডাজন্ট, তখন এটা নাউন না প্রোনাউন এটা কোনো বিষয় না, আপনি প্রথমে বসিয়ে দিবেন। আমরা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। তাহলে আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, স্ট্রাকচারে ডু, সাবজেক্ট আই, তারপর নট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপর অবজেক্ট রাইস। তাহলে বন্ধুরা আমরা যদি প্রথম থেকে বলি, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আপনি আমার সাথে বলেন, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই না, ডু আই নট ইট রাইস, অথবা ডোন্ট আই ইট রাইস। আচ্ছা, তারপর আমরা আরেকটা উদাহরণ দিয়েছি, এটা বোঝার সুবিধাতে, সে ভাত খায়, হি ইটস রাইস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইটের সাথে ইটস। সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায়, এটা আমরা দেখতে পাচ্ছি যে সে ভাত খায়, হি ইটস রাইস। এখন সে ভাত খায় না, তাহলে আমরা আগেই বলেছি সূত্রে ডু নট অথবা ডাজ নট, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ নট, হি ডাজ নট ইট রাইস। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস, ডাজ আগে চলে আসছে, সে কি ভাত খায় না, ডাজ হি নট ইট রাইস, অথবা ডাজন্ট হি ইট রাইস। এরপর আমরা দেখি মামুন ভাত খায়, মামুন কিন্তু একজন নাউন, মানে একজনের নাম, তাহলে মামুন ইটস রাইস, মামুন ভাত খায় না, মামুন ডাজ নট ইট রাইস, নেগেটিভ, অথবা ডাজন্ট ইট রাইস। মামুন কি ভাত খায়, ডাজ মামুন ইট রাইস। এই উদাহরণটা আমরা মামুনের নামটা দিয়েছি শুধুমাত্র ডাজ নট, যে নটটা আগে চলে আসলে মামুন নাউন দেখে, ডাজ নট মামুন ইট রাইস, অথবা ডাজন্ট মামুন ইট রাইস। এটা হচ্ছে দেখলাম আমরা। এরপর তাহলে আমরা চারটা কিন্তু করে ফেললাম, একটা থেকে চারটা বাক্য। আবার এবার আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা তো জানি সাবজেক্টের পর এমিজার এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। প্লিজ আপনারা আমার সাথে সাথে বলে ফেলেন, সাবজেক্টের পর এমিজার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর অবজেক্ট তো আছেই। তাহলে আমরা দেখলাম আমি ভাত খাইতেছি, এই উদাহরণটা আমরা দেখেছিলাম, আই অ্যাম ইটিং রাইস। এখন দেখেন, আপনি যদি আগের উদাহরণটা বুঝে থাকেন, অনেক সহজ করে আমরা বলেছিলাম যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তারপর নট দিলেই নেগেটিভ হয়ে যায়। তাহলে এখানে এমিজার আছে, তারপর আপনি একটা নট দিবেন, আই অ্যাম ইটিং রাইস, তাহলে কি হবে, এম এর পর একটা নট, আই অ্যাম নট ইটিং রাইস, অথবা আই এইন্ট ইটিং রাইস। হ্যাঁ, এম নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্ট। আপনারা আরেকটা পর্ব আছে, এটা দেখে নিতে পারেন। তাহলে সে অক্সিলারি ভার্ব আগে, এম আই ইটিং রাইস, এম আই নট ইটিং রাইস, অথবা এইন্ট আই ইটিং রাইস। তারপর হচ্ছে সে ভাত খাইতেছে বা খাচ্ছে, সাবজেক্ট হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতেছে না বা খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস, অথবা হি ইজন্ট ইটিং রাইস। ওই যে আনকন্ট্রাক্টেড এবং কন্ট্রাক্টেড নেগেটিভ ফর্মের যে ব্যবহার, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপর সে ভাত খাইতেছে, সে কি ভাত খাইতেছে, ইজ ইটিং রাইস। আপনি কিন্তু প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে, হ্যাঁ, তাহলে হয়ে যাবে সে কি ভাত খাইতেছে না, ইজ হি নট ইটিং রাইস, অথবা ইজন্ট হি ইটিং রাইস। তাহলে আমরা যদি পুরোটা দেখি, সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস, সে কি ভাত খাইতেছে, ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাইতেছে না, ইজ হি নট ইটিং রাইস, অথবা ইজন্ট হি ইটিং রাইস। মামুন ভাত খাইতেছে বা খাচ্ছে, তাহলে আমরা যদি না দেখে বলি মামুন ভাত খাইতেছে, মামুন ইজ ইটিং রাইস, মামুন ভাত খাইতেছে না, মামুন ইজ নট ইটিং রাইস, মামুন কি ভাত খাইতেছে, ইজ মামুন ইটিং রাইস, মামুন কি ভাত খাইতেছে না, ইজ নট মামুন ইটিং রাইস। নটটা কিন্তু আগে, কেন, কারণ মামুন হচ্ছে নাউন, অথবা ইজন্ট মামুন ইটিং রাইস, এটা আমরা দেখলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ, আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। পুরোগঠিত বর্তমান, আমাদের স্ট্রাকচার আগে থেকেই মুখস্থ, সাবজেক্ট প্লাস হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3।
আচ্ছা, এখানে হ্যাজ হ্যাভ হচ্ছে যেহেতু অক্সিলারি ভার্ব, তারপর আপনি নট দিলে নেগেটিভ হয়ে যাবে এবং সেই হ্যাজ হ্যাভ কে আগে আনলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। হ্যাভ এর পর একটা নট। আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস। হ্যাভটাকে সাবজেক্টের আগে। আমি কি ভাত খাইনি, হ্যাভ আই নট ইটেন রাইস। অথবা হ্যাভেন্ট আই ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে ভাত খায়নি, হি হ্যাজ নট ইটেন রাইস। হ্যাজ এর পর নট। সে কি ভাত খেয়েছে, শুধুমাত্র কাকে আগে নিয়ে আসলাম আমরা, হ্যাজটাকে আগে। হ্যাজ ইটেন রাইস। সে কি ভাত খায়নি, হ্যাজ হি নট ইটেন রাইস। ঠিক একইভাবে মামুন ভাত খেয়েছে, মামুন হ্যাজ ইটেন রাইস। মামুন ভাত খায়নি, মামুন হ্যাজ নট ইটেন রাইস। মামুন কি ভাত খেয়েছে, হ্যাজ মামুন ইটেন রাইস। মামুন কি ভাত খায়নি, হ্যাজ নট মামুন ইটেন রাইস। অথবা হ্যাজেন্ট মামুন ইটেন রাইস। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব, যেটা বর্তমান অনুজ্ঞা, এবং আমরা আগেই বলেছি যে এটা একটা কন্টিনিউয়াস টেন্সের মতো, বাট এখানে পার্থক্যটা হচ্ছে সময় উল্লেখ করা থাকে, কতক্ষণ আগে কাজটা শুরু হয়েছে বা কতক্ষণ ধরে কাজটা চলছে। যেমন আমরা যদি বলি যে মামুন 20 মিনিট ধরে ভাত খাইতেছে, 20 মিনিট ধরে ভাত খাইতেছে বা খাচ্ছে। মামুন হ্যাজ বিন ইটিং রাইস। মামুন তো সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে সূত্রের হ্যাজ বিন, এবং ইটিং হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে মামুন হ্যাজ বিন ইটিং রাইস ফর, যেহেতু বাংলা বাক্যে ধরে আছে সেহেতু ফর, তারপর সময় 20 মিনিটস। তাহলে মামুন 20 মিনিট ধরে ভাত খাচ্ছে না। মামুন হ্যাজ নট অথবা হ্যাজেন্ট বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। মামুন কি 20 মিনিট ধরে ভাত খাইতেছে, হ্যাজটা আগে নিয়ে আসেন। হ্যাজ মামুন বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। মামুন কি 20 মিনিট ধরে ভাত খাইতেছে না, হ্যাজ নট মামুন বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। অথবা হ্যাজেন্ট যদি দেওয়া হয় তাহলে তার নটের চিন্তা করতে হয় না, আগে না পরে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থেকে আছে, তাহলে বৃষ্টির সাবজেক্ট হচ্ছে ইট। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে না, হ্যাজ ইট নট বিন রেইনিং সিন্স মর্নিং। অথবা হ্যাজেন্ট ইট বিন রেইনিং সিন্স মর্নিং। এই যে আমরা দেখলাম এতক্ষণ বিচ্ছিন্নভাবে, এখন এখানে আমি স্ট্রাকচারগুলোকে ঠিক একটা ইয়ের মধ্যে, পেজের মধ্যে দিয়েছি ছোট করে দেখার সুবিধার্থে। আপনারা এটা যদি দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে এবং এক নজরে দেখতে পারবেন কিভাবে যে অ্যাফার্মেটিভ বা হাবোধক গঠন, নেগেটিভ করলে কি করতে হবে, ইন্টারোগেটিভ করলে কি করতে হবে, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি করতে হবে এখানে দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে ফর্মটাকে দেখবেন। আপনারা একটু কষ্ট করে এগুলোকে একটু দেখবেন আপনার কাছে একদম সহজ বলে মনে হবে। প্লিজ একটু, আমি আবারও বলি যে আপনাকে কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার দেখতে হবে। যেহেতু মানে এতদিন শেখা হয়নি অথবা আপনি প্রথম থেকে শিখছেন, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং সেই কষ্টটা আপনাকে মেনে নিতেই হবে। প্লিজ আপনি আপনার সুবিধার্থে, আপনার মানে প্রয়োজনে আপনি খুব সুন্দর করে দেখবেন, বাসায় বসে বসে প্র্যাকটিসও করবেন। তবে আমরা এখন এই একটা সামারি আকারে বলবো, যেহেতু আমরা ক্লাসগুলো দেখেছি, আমরা একটা উদাহরণ দিয়ে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করব। যে একটা উদাহরণ দিয়ে আমরা পুরো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 16টা বাক্য কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। আপনারা আমার সাথে সাথে বলবেন, দেখবেন আপনাদের জন্য অনেক সহজ হবে। এবং তারপরে এটি স্ট্রাকচারের সাথে মিলাবেন। আপনি বাসায় যাবেন, অনেক বই পাওয়া যায় বাজারে, অথবা গ্রামার বই আছে অনেক বাজারে, সেগুলো দেখে আপনি কিছু বাক্য পছন্দ করে লিখবেন। তারপর যদি আপনার কোনো মানে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, আপনি আমার কমেন্টস বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটা উদাহরণ দিই, সেই উদাহরণ থেকে আমরা এটাকে আবার একদম ক্লিয়ার করে নিব। প্লিজ আপনারা আমার সাথে সাথে বলবেন এবং দেখবেন। সেটা হচ্ছে যে ছকটাকে ইচ্ছে করলে সামনে নিয়ে নিতে পারেন, যে আমরা এটা দেখলাম, আমরা ছকটা দেখে যাব, সেটা ছকটা সামনেই আছে। তাহলে প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখান থেকে 4টা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 4টা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 4টা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 4টা। তাহলে আমাদের কয়টা হবে, 16টা বাক্য হবে। একটা বাক্য দিয়ে আমরা 16টা বাক্য করব। আমরা উদাহরণটা দেই তাহলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেটা হচ্ছে সে একটি চিঠি লিখে, হি রাইটস এ লেটার। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইটস, WRITES। হি রাইটস এ লেটার। সে একটি চিঠি লিখে না, হি ডাজ নট রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট এ লেটার। সে কি একটি চিঠি লিখে না, ডাজ হি নট রাইট এ লেটার। অথবা ডাজন্ট হি রাইট এ লেটার। সে একটি চিঠি লিখিতেছে,
সে একটি চিঠি লিখিতেছে। হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখিতেছে না। হি ইজ নট রাইটিং এ লেটার, যেহেতু এখানে ইজ দেওয়া আছে তারপর শুধু নট, সে কি একটি চিঠি লিখিতেছে? ইজ হি রাইট এ লেটার, ইজ সাবজেক্টের আগে, সে কি একটি চিঠি লিখিতেছে না? ইজ হি নট রাইটিং এ লেটার অথবা ইজন্ট হি রাইটিং এ লেটার? তাহলে এটা কি হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে একটি চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লেখেনি। হি হ্যাজ নট রিটেন এ লেটার, হ্যাজ এর পর নট। সে কি একটি চিঠি লিখেছে? হ্যাজ হি রিটেন এ লেটার? সে কি একটি চিঠি লিখে নাই? হ্যাজ হি নট রিটেন এ লেটার অথবা হ্যাজন্ট হি রিটেন এ লেটার? এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সে 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখিতেছে। সে 1 ঘন্টা ধরে একটি চিঠি লিখিতেছে। তাহলে সূত্র হি হ্যাজ বিন, হি হচ্ছে সাবজেক্ট, সূত্রের হ্যাজ বিন। হি হ্যাজ বিন রাইটিং, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। হি হ্যাজ বিন রাইটিং এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার, যেহেতু এখানে ধরে আছে অথবা যাবত আছে। তাহলে সে একটি চিঠি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছে না। হি হ্যাজ নট বিন, হ্যাজ এর পর নট অথবা হি হ্যাজন্ট বিন রাইটিং, হি হ্যাজন্ট বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছে? সে কি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছে? প্রশ্ন। তাহলে হ্যাজটা আগে। হ্যাজ হি বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার? সে কি 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছে না? হ্যাজ হি নট বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার অথবা হ্যাজন্ট হি বিন রাইটিং এ লেটার ফর 1 আওয়ার? দেখেন আপনি মিলান। এরকম করে আপনি বাক্যগুলো দিয়ে, একটা বা দুইটা বাক্য দিয়ে আপনি আবার এরকম 16টা বাক্য করেন, দেখবেন আপনার কাছে অনেক 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 সহজ লাগবে। আর পুরো টেন্স শিখতে গেলে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি আপনি ভালো মতো ধরতে পারেন, বাকিগুলো তো এই কথাগুলির প্রায় পুনরাবৃত্তি হবে, শুধুমাত্র একটু করে চেঞ্জ। প্লিজ আপনি একদম ভালোভাবে শিখেন, এটা আপনার বেস। এর পিছনে আপনি একটু বেশি সময় দিবেন, 1 দিন 2 দিন, দরকার হলে 3 দিন সময় দেন, কিন্তু একদম আপনি আপনার বেসটাকে স্ট্রং করে ফেলেন। তারপর ইংরেজি আপনার কাছে একদম সহজ বলে মনে হবে। কিন্তু আমি আবারও বলি, আপনি কোনো শর্টকাট হইতে যাবেন না, আপনি যাবেন সহজ পথে। আপনি কষ্ট করে প্রথম ইনভেস্টমেন্ট করেন, টাইমটাকে দেন, একটু অ্যানালাইসিস করেন, তারপর দেখবেন আপনার কাছে অনেক সহজ। কারণ এরপরে যত গ্রামার আসবে সবগুলোতে আপনার টেন্সের ব্যবহার থাকবে। টেন্সের এই যে নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, এইগুলো দিয়েই মানে খালি এপাশ ওপাশ করেই অনেক কিছু করা হবে। সো আপনাকে এটা ভালোভাবে জানা থাকতে হবে। এই কথাগুলো আমি বারবার বলছি, অনেক হয়তো বিরক্ত হবেন, আমি একটু বেশি বলছি, কিন্তু আমি বারবার বলার কথা হচ্ছে আপনি এটার ভিতরে গুরুত্বটা দেন এবং আপনার ব্রেনে যদি এটা গেঁথে যায় যে হ্যাঁ এটা, তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী পাস্ট টেন্সের ক্লাসটা নিব, তারপর ফিউচার টেন্সের ক্লাসটা নিব। আপনার সাথে থাকবেন, ভালো থাকবেন, বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন এবং আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।